হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সকলকেই জিকে জিএস প্র্যাকটিস ক্লাসে স্বাগত। আজ আমরা আলোচনা করে থাকব মোস্ট ইম্পর্টেন্ট 20 জিকে কোশ্চেন্স, যেগুলো কিন্তু এসএসসি এবং আরআরবির বিগত বছরে এসেছিল। সেই রিলেভেন্ট কোশ্চেনই কিন্তু আমি আজকে ডিসকাস করে থাকব। তবে হ্যাঁ, অবশ্যই ব্যাখ্যা সহকারে কিন্তু থাকছে কোশ্চেনগুলো প্রত্যেকটার। তো তোমরা যারা ইতিমধ্যেই এসএসসি এবং আরআরবি প্রিপারেশন নিচ্ছ বা শুরু করতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকবে আপকামিং এক্সামগুলোতে। তো তোমরা যারা নতুন ভিজিট করেছো আমাদের চ্যানেলটিতে, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি প্রেস করে রাখতে পারো এরকমই লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে, নিম্নের ব্যক্তিদের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেননি? তো এর আনসার কী হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর টোটাল এখানে 20 কোশ্চেন থাকছে। আউট অফ 20তে কার কত স্কোর হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে সর্বশেষে কমেন্ট করবে। অপশন এ বলা হয়েছে তেজ বাহাদুর সোপ্রু, বলদেব সিং, এম এ জিন্না। অপশন ডি বলা হয়েছে কেউ নন। তো এর সঠিক আনসারটি হবে অপশন নাম্বার বি, বলদেব সিং। এখানে বলদেব সিংয়ের পাশাপাশি আমাদের মহাত্মা গান্ধী, তিনিও কিন্তু এই ফার্স্ট যে গোলটেবিল বৈঠক সেখানে কিন্তু অংশগ্রহণ করেননি। তো এবার ফার্স্ট গোলটেবিল যে হয়েছিল সেটা কত সালে হয়েছিল? সেটা কিন্তু 1930 সালে কিন্তু বৈঠকটি বসেছিল। কোথায় বসেছিল? সেটা কিন্তু লন্ডনে বসেছিল। ঠিক আছে, কোথায় হোল্ড হয়েছিল? এটা লন্ডনে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এরপর এখানে আরেকটি কোশ্চেন হয়ে থাকে, সেটা হচ্ছে কারা কারা অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, তো এখানে তেজ বাহাদুর সোপ্রু এবং হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু ফার্স্ট যেটা গোলটেবিল যেটা 1930 সালে হয়েছিল সেটাতে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, 1930-এর ফার্স্ট যেটা গোলটেবিল হয়েছিল সেখানে কিন্তু এই তেজ বাহাদুর সোপ্রু এবং মোহাম্মদ আলী জিন্নাহ অংশগ্রহণ করেছিল। এবার সেকেন্ড যেটা হয়েছিল 1931 সালে, 1931 সালে যে গোলটেবিলটা হয়েছিল সেখানে কিন্তু আমাদের মহাত্মা গান্ধী কিন্তু অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, সেকেন্ড গোলটেবিল বৈঠকে কিন্তু মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কাছে একটু ক্লাস রুটিনটা একটু শেয়ার করে নিই। এখানে দেখতে পাচ্ছ সানডে থেকে কিন্তু থাকছে 7টা থেকে, কিন্তু সানডে রোববার করে কিন্তু আমাদের জিকে প্র্যাকটিস ক্লাস থাকছে, সেটা কিন্তু সন্ধ্যে 7টাতে হয়ে থাকবে। এরপর থাকছে আপনাদের ওয়েডনেসডে অর্থাৎ বুধবার দিন করে থাকছে কিন্তু এখানে জিকে প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ দুদিন কিন্তু সপ্তাহে আমাদের জিকে প্র্যাকটিস ক্লাস থাকছে। টাইম টেবিল কিন্তু ঠিক 7টা, সন্ধ্যে 7টা থেকে কিন্তু থাকছে। এবং ফ্রাইডে থাকছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু টপিক ওয়াইজ কিন্তু হয়ে থাকবে কোশ্চেন, সেটা কিন্তু সন্ধ্যে 7টা থেকে থাকছে। তো এই 3 দিন কিন্তু আমাদের ক্লাস করানো হয়ে থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর এর পিডিএফ যে নোটস যেগুলো রয়েছে সেগুলো যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হতে পারো, যার লিঙ্ক কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও সিজনটি, যাতে তারাও এই মক টেস্টগুলোতে অংশগ্রহণ করতে পারে। এরপর আমরা দেখে নেব সেকেন্ড কোশ্চেন। বলা হয়েছে ভূমি সংস্কারকে মূল বিষয় হিসেবে তুলে ধরে 1937 সালে বাংলার কোন দল নির্বাচনে লড়াই করেছিল? অপশন এ বলা হয়েছে কংগ্রেস, বি বলা হয়েছে মুসলিম লীগ, সি বলা হয়েছে কিষাণ সভা, ডি বলা হয়েছে কৃষক প্রজা পার্টি। তো এই সঠিক আনসারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, কৃষক প্রজা পার্টি। এরপর এখানে একটা কোশ্চেন আরেকটি হয়ে থাকে, সেটা ইস্টাবলিশড কে করেন? ঠিক আছে, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? এর উত্তর হবে এ কে ফজলুল হক। ঠিক আছে, এ কে ফজলুল হক কিন্তু এই কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ব্রিটিশ সরকারের কোন আইন ভারতের পরিষদকে বাতিল করে? অপশন এ বলা হয়েছে
ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, চার্টার অ্যাক্ট 1853। এই সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো এই সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট কোশ্চেন, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ দ্বিতীয় সত্যাগ্রহী কে ছিলেন? এটার সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবে। অপশন এ বলা হয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু, রাজা গোপালাচারী, সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক আনসার, পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের দ্বিতীয় সত্যাগ্রহী। তবে এর ফার্স্ট যে সত্যাগ্রহী ছিলেন, ঠিক আছে, ফার্স্ট সত্যাগ্রহী কে ছিলেন এটাও কিন্তু অনেক সময় কোশ্চেন হতে পারে। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের প্রথম সত্যাগ্রহী কে ছিলেন? এর উত্তর হয়ে যাবে বিনোবা ভাবে, ঠিক আছে, বিনোবা ভাবে কিন্তু প্রথম সত্যাগ্রহী ছিলেন ইন্ডিভিজুয়াল। নেক্সট কোশ্চেন, মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের দাবি কবে ওঠে? অপশন এ বলা হয়েছে 1932 সালে, 1942, 1940, 1936। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার সি, 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তানের দাবি উঠানো হয়ে থাকে। এক্ষেত্রে কত সালে মুসলিম লীগ গঠিত হয় বা ইস্টাবলিশড হয়, ঠিক আছে, মুসলিম লীগ কত সালে ইস্টাবলিশড হয়? এটা কিন্তু হবে 1906 সালে হয়। কোথায় হয়? এটা কিন্তু বাংলাদেশের ঢাকাতে হয়, ঠিক আছে, ঢাকা শহরে ফার্স্ট কিন্তু এই মুসলিম লীগ দলটি গঠন করা হয় বা ইস্টাবলিশড হয়। পরবর্তী প্রশ্ন, পাকিস্তান শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ঠিক আছে, পাকিস্তান শব্দটি কে প্রথম ব্যবহার করেন? অপশন এ বলা হয়েছে নুসরত ফতেহ আলী, চৌধুরী রহমত আলী, খান রহমত খান। নেক্সট ডি বলা হয়েছে আমানত আলী। এর সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, চৌধুরী রহমত আলী কিন্তু ফার্স্ট পাকিস্তান শব্দটি ব্যবহার করেন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে কি মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশন এ বলা হয়েছে ফিরোজ শাহ তুঘলক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দিসার, আলাউদ্দিন খিলজি। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি, আলাউদ্দিন খিলজি। তো এর সাথে আরেকটি ইনফরমেশন অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে, আলাউদ্দিন খিলজিকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ বলা হয়েছে জি.এস. পাঠক, জাকির হোসেন, ভিভি গিরি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার ডি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। এক্ষেত্রে আমাদের ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন যদি বলা হয়ে থাকে তাহলে হয়ে যাবে জাকির হাসান। জাকির হাসান কিন্তু ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি ছিলেন। এর পাশাপাশি অবশ্যই 5ই সেপ্টেম্বর ডেটটি মনে রাখতে হবে, এটি কি রাধাকৃষ্ণনের জন্মদিন হিসেবে টিচার্স ডে অর্থাৎ ন্যাশনাল টিচার্স ডে কিন্তু সেলিব্রেশন করা হয়, ঠিক আছে, ন্যাশনাল টিচার্স ডে সেলিব্রেট করা হয় 5ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কাকে পত্র জমা দিবেন? ঠিক আছে, মানে কার কাছে পদত্যাগ পত্রটা জমা করবে? রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে কার কাছে সেই পদত্যাগপত্র জমা করবেন? অপশন এ বলা হয়েছে লোকসভার স্পিকার, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী। তো কার কাছে জমা করবে? অপশন নাম্বার হয়ে যাবে কি উপরাষ্ট্রপতির কাছে জমা করবে, ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, উপরাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি কিন্তু তার পদত্যাগপত্রটি জমা করবেন। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ বাক্য কে পাঠ করান? অপশন নাম্বার এ বলা হয়েছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি,
সিএজি বা ক্যাগ বলা হয় এটাকে, প্রধান বিচারপতি। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ বাক্য রাষ্ট্রপতি কিন্তু পাঠ করিয়ে থাকেন। নেক্সট কোশ্চেন, মন্ত্রী পরিষদ ও সংসদে নেতৃত্ব কে দেন? ঠিক আছে, মন্ত্রী পরিষদ ও সংসদে নেতৃত্ব কে দেন? অপশন এ বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, রাষ্ট্রপতি। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদে সংসদে নেতৃত্ব দিয়ে থাকেন কিন্তু প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী কোন কোন সংস্থার প্রধান? নীতি আয়োগ, জাতীয় সংহতি, ইন্ডিয়ান বোর্ড অব ওয়াইল্ড লাইফ। এখানে অপশন বলা হয়েছে শুধু এক, শুধু দুই, শুধু এক ও তিন, বলা হয়েছে 1, 2, 3। তো সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ এখানকার সবগুলোই কিন্তু হবে। প্রধানমন্ত্রী কিন্তু নীতি আয়োগ এবং জাতীয় সংহতি এবং ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফের প্রত্যেকটি সংস্থার কিন্তু প্রধান হয়ে থাকেন তিনি। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে এর অর্থ কী? যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে তাহলে এর দ্বারা কি বোঝায়? অপশন এ বলা হয়েছে শুধু প্রধানমন্ত্রী, বলছে প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট, পুরো মন্ত্রী পরিষদ ও অন্যান্য। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করে তাহলে এর সাথে সাথে শুধু কি তিনি পদত্যাগপত্র জমা করা এটাই কি বোঝাচ্ছে, নাকি প্রধানমন্ত্রী ক্যাবিনেটরা এখানে পদত্যাগ করছে এর দ্বারা, নাকি পুরো মন্ত্রী পরিষদই এখানে পদত্যাগপত্র জমা করছে এর অর্থ? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর সি, পুরো মন্ত্রী পরিষদই কিন্তু পাশাপাশি এর দ্বারা বোঝায় যে এখানে পদত্যাগ করছেন। যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে থাকেন তাহলে এর দ্বারা এটাই বোঝায়। নেক্সট কোশ্চেন, মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে কার সন্তুষ্টির ওপর? ঠিক আছে, মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে কার সন্তুষ্টির ওপর? অপশন এ বলা হয়েছে লোকসভা, সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। তো সঠিক আনসারটি হবে অপশন নম্বর সি, রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, কোন প্রধানমন্ত্রী 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন? অপশন এ বলা হয়েছে রাজীব গান্ধী, বি বলা হয়েছে অটল বিহারী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রী, নরসিমা রাও। ঠিক আছে, তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নম্বর বি, অটল বিহারী বাজপেয়ী। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে রাজীব গান্ধীর দিনটি কী, বা তিনি কত সালে জন্মগ্রহণ করেন, এবং এখানটায় লাল বাহাদুর শাস্ত্রী রয়েছেন, তো ইনার যে ডেট অফ বার্থ বা সে কবে জন্মগ্রহণ করেন এটি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে। পরবর্তী প্রশ্ন, মন্ত্রী পরিষদ দায়বদ্ধ কার কাছে? অপশন এ বলা হয়েছে লোকসভা, রাজ্যসভা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। মন্ত্রী পরিষদ দায়বদ্ধ কার কাছে? এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, লোকসভা। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অপশন এ বলা হয়েছে সর্দার প্যাটেল, বি বলা হয়েছে গোবিন্দ বল্লভ পন্থ, সি বলা হয়েছে এবি চরণ কৃষ্ণ মেনন। তো এখানে সর্দার প্যাটেল কিন্তু, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল হবে, টাইপিং মিস্টেক। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এটা হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ছিলেন। নেক্সট কোশ্চেন, দশম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বৃদ্ধির হার কত ছিল? অপশন এ বলা হয়েছে 7%, 5%, 7.6%, 6.2%। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন নম্বর সি, 7.6%। এর পাশাপাশি সকলেই মনে রাখবে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা টোটাল কিন্তু হয়েছিল 12টি। ঠিক আছে, টোটাল প্ল্যানিং হয়েছিল কতটি? 12টি। এবং ফার্স্ট যে পঞ্চবার্ষিক পরিকল্পনাটি গ্রহণ করা হয় সেটা হচ্ছে 1951 থেকে 56 পর্যন্ত কিন্তু ছিল। প্রতি 5 বছর অন্তর অন্তর কিন্তু এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল। বর্তমানে কিন্তু এই পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিবর্তে নীতি আয়োগ কিন্তু নিয়ে আসা হয়েছে। তো তোমরা সকলে কমেন্ট করবে এই নীতি আয়োগ কত সালে কার্যকর করা হয়, এর নাম কবে পরিবর্তন করে
এই পঞ্চবার্ষিক পরিকল্পনার পরিবর্তে নীতি আয়োগ যে নামকরণটা করা হয় সেটা কত সালে করা হয়েছিল? নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিট রপ্তানি সমান সমান মোট রপ্তানি, অর্থাৎ এখানে নিট যে রপ্তানি সেটা কিভাবে আমরা বের করব? মোট রপ্তানি থেকে বলা হয়েছে মোট রাজস্ব বাদ দিলে নাকি মোট সুদ বাদ দিলে নাকি মোট আমদানি বাদ দিলে নাকি মোট আয় বাদ দিলে আমরা নিট রপ্তানি পাবো। তো এর সঠিক অ্যান্সারটি কী হবে? এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, মোট আমদানি। মোট রপ্তানি থেকে যদি আমরা মোট আমদানি বাদ দিই তাহলে আমরা নিট রপ্তানি পাবো। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন বলা হয়েছে 1950 থেকে 51 এবং বলা হয়েছে 1990 থেকে 91 পর্যন্ত জিডিপিতে কোন খাতের অবদান বেড়েছে? অপশন এ বলা হয়েছে শিল্প, প্রতিরক্ষা, পরিষেবা, কৃষি। এর সঠিক আনসারটি হবে অপশন নাম্বার এ, শিল্প। এর পাশাপাশি মনে রাখতে হবে জিডিপির ফুল ফর্ম। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে? জিডিপির ফুল ফর্ম হচ্ছে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টপ 20 কোশ্চেন্স। ভিডিওটি কেমন লাগলো এবং কোশ্চেনগুলোর কোয়ালিটি কেমন ছিল অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক অবশ্যই দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবীর কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।